এই রাজ্যে শাসক দল তারা তাদের প্রতিশ্রুতি তারা এখানে কর্মচারী সংগঠনগুলির প্রতি তারা রাখে, কর্মচারীদের প্রলোভিত করে, কর্মচারীদের নানাভাবে তাদের উপর চাপ তৈরি করে তারা তাদের শাসক দলের সংগঠনকে বাড়াতে চায়, শাসক দলের অনুগত করে তারা তাদের বিভিন্ন দাবি দেওয়া সেগুলিকে দাবিয়ে রাখতে চায়। এটা অনেক দিন হয়েছে, অনেক সময় ধরে কর্মচারীরা বঞ্চিত হয়েছে। এই রাজ্যে একটার পর একটা কর্মচারীদের সংগঠনের উপর যেভাবে তারা নির্যাতন চালিয়েছে, এই নির্যাতনের বিরুদ্ধে আজকের এই গণ অবস্থান প্রমাণ করছে যে আগামী দিন এই রাজ্যে কর্মচারীরা বৃহত্তর যে পদক্ষেপ নিচ্ছে, এই পদক্ষেপের প্রতি বিভিন্ন কর্মচারী সংগঠন যারা আজকে বর্তমানে শাসক দলের লেজুরে পরিণত হয়ে আছে, সেই সংগঠনগুলির অস্তিত্ব ধরে রাখা কষ্টকর। 26% মহার্ঘ ভাতা বকেয়া, এটা ভাবা যায় যে এই রাজ্যের কর্মচারীরা যখন দ্রব্যমূল্য বৃদ্ধির সঙ্গে লড়াই করে চলেছে, তাদের জীবনযাপনে যেখানে অর্থনৈতিক সংকট নেমে এসছে, আজকে এই রাজ্যের কর্মচারী কুল তারা তাদের নির্দিষ্ট দাবি দাবা নিয়ে কথা বলতে চাইছে। গণতান্ত্রিক অধিকারকে ক্ষুণ্ণ করা হচ্ছে, অসাংবিধানিক ভাবে কর্মচারীদের তাদের অ্যাফিলিয়েশন থেকে শুরু করে তাদের যে সংগঠন করার যে অধিকার, সেই অধিকারকে দাবিয়ে রাখার চেষ্টা হচ্ছে। এর বিরুদ্ধে কর্মচারীদের ঐক্যবদ্ধ হতে, রাজ্যের সমস্ত কর্মচারীরা এই 14 দফা দাবি, এটা শুধুমাত্র ফেডারেশনের দাবি নয়, এটা সারা রাজ্যের কর্মচারীদের দাবি। সারা রাজ্যের কর্মচারী কোন উপকৃত হবে, সমস্ত কর্মচারীরা যারা আজকে অনিয়মিত তাদের নিয়মিতকরণ করার জন্য, যারা চাকরিচ্যুত 10,323 তাদের সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী তাদেরকে চাকরিতে পুনর্বহাল, তাদের জন্য পুনর্বাসনের ব্যবস্থা, তাদের একটা পদক্ষেপ সুষ্ঠুভাবে গ্রহণ করার লক্ষ্যে আজকে ফেডারেশন এই কর্মসূচির মাধ্যমে সারা রাজ্যের কর্মচারীদের সংগঠিত করতে চাইছে। স্থির বেতনে যারা চাকরি করছেন তাদের দাবি দেওয়া, এই কর্মচারী ফেডারেশনের লক্ষ্য যে স্থির বেতনে কোনো কর্মচারী নিয়োগ করা চলবে না। শূন্য পদগুলি পূরণ করার লক্ষ্যে যারা স্থির বেতনে চাকরি করছেন তাদের থেকে উপযুক্ত প্রার্থী বাছাই করে তাদেরকে সেখানে নিয়োগ প্রদান করতে হবে। আজকে 14 দফা দাবি নিয়ে ত্রিপুরা সরকারি কর্মচারী সংগঠন ফেডারেশন যেভাবে রাস্তায় নেমে এসেছে, এর আগেও অনুরূপ কর্মসূচির মাধ্যমে বিভিন্ন দাবি দাবা নিয়ে তারা কথা বলেছেন, সরকারের দৃষ্টিগোচর করার চেষ্টা করেছেন। এই রাজ্যের কর্মচারী কুল দিনের পর দিন যেভাবে তারা বঞ্চিত, অবহেলিত, যেভাবে কর্মচারীদের স্বার্থ উপেক্ষা করে একটা সরকার এই রাজ্য প্রশাসনকে কর্মচারীদের দমন পীড়নের উপর তারা কর্মচারীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলিকে দাবিয়ে রেখে তারা এই রাজ্যে সুশাসন দিতে চাইছে। সুশাসনের নামে যেভাবে কর্মচারী কুলের উপর দুঃশাসন নামিয়ে নিয়ে এসছে, এই রাজ্যের কর্মচারী ফেডারেশন করার অপরাধে এক প্রান্ত থেকে এক প্রান্ত যেভাবে অন্যায্যভাবে তাদেরকে বদলি করে দিয়ে তাদেরকে নানাভাবে নির্যাতিত করার চেষ্টা হচ্ছে, তার বিরুদ্ধে প্রতিবাদে গর্জে ওঠার জন্য ফেডারেশন যে ভূমিকা গ্রহণ করেছে, এই ভূমিকাকে শুধু আমি সাধুবাদ জানাবো না, এই ভূমিকায় এই রাজ্যের কর্মচারী কোন তারা একটা দিশা দেখছে,
কর্মচারী আন্দোলনের নতুন মাত্রা এটা ধীরে ধীরে সংগঠিত হচ্ছে। আমি রাজ্যের সরকারি প্রশাসনকে এই মঞ্চ থেকে চ্যালেঞ্জ জানাতে চাই যে আপনাদের কোনো ভয়ের, আপনাদের কোনো দমন পীড়নকে কর্মচারী ফেডারেশন চুপ করে থাকবে না, মেনে নেবে না। আগামী দিন বৃহত্তর আন্দোলনের জন্য কর্মচারী ফেডারেশন প্রস্তুতি গ্রহণ করছে। এই কর্মসূচিতে উপস্থিত আছেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি, বিধানসভার প্রাক্তন বিরোধী দলনেতা, সকলের প্রিয় শ্রদ্ধেয় বিধায়ক শ্রী গোপাল চন্দ্র রায় মহাশয়। আজকে ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশন পোস্ট বিক্রমণীর উদ্যোগে 14 দফা দাবি আদায়ের লক্ষ্যে 4 ঘন্টার গণঅবস্থানের আয়োজন করা হয়েছে। আমরা এক্ষুনি এই গণঅবস্থান আমরা শুরু করতে যাচ্ছি। আপনারা সবাই জানেন যে ত্রিপুরা রাজ্যের কর্মচারীরা হচ্ছে সারা ভারতবর্ষের নিরিখে সর্বনিম্ন বেতনভোগ কর্মচারী, এবং এটা শুরু হয়েছে বামফ্রন্টের আমল থেকে। দীর্ঘ বামফ্রন্টের 25 বছরের শাসনকালে কর্মচারীরা যেভাবে আর্থিক বঞ্চনার সম্মুখীন হয়েছিল, সেই বঞ্চনা দূর করার লক্ষ্যে সমস্ত কর্মচারী সমাজ 2018 নির্বাচনের দুহাত ভরে বিজেপি আইপিএফটি জোটকে ভোট দিয়েছিল, এবং তার ফলশ্রুতিতে 2018 সালের মার্চ মাসে বিজেপি আইপিএফটি জোট ক্ষমতায় আসীন হয়। কিন্তু ক্ষমতায় আসীন হওয়ার পর দেখা গেল বিজেপি আইপিএফটি জোট তার যে কর্মচারী নীতি, সেই কর্মচারী নীতি বামফ্রন্টের চাইতেও আরও অনেক খারাপ। বামফ্রন্টের আমলে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করতে পেরেছি আমাদের দাবি দেওয়া আদায়ের লক্ষ্যে, কিন্তু এই বিজেপি আইপিএফটি জোট সরকারের আমলে আমরা কিন্তু গণতান্ত্রিক পদ্ধতিতে যে আন্দোলন করা, সেই আন্দোলনের অধিকার পর্যন্ত আমরা হারিয়ে ফেলেছি। এবং এই বিজেপি আইপিএফটি জোট যে ক্ষমতায় এসেছিল, তার প্রধান কারণ ছিল বিজেপির দ্বিতীয় শক্তিধর নেতা অমিত শাহ সোনামুড়ায় একটা জনসভায় তিনি প্রকাশ্যে ঘোষণা করেছিলেন, যদি বিজেপি আইপিএফটি ক্ষমতায় আসে তাহলে প্রথম ক্যাবিনেট মিটিংয়েই রাজ্যের কর্মচারীদের জন্য কেন্দ্রীয় সপ্তম বেতন কমিশন দিয়ে দেওয়া হবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমরা কিন্তু আজ পর্যন্ত সপ্তম বেতন কমিশনের যে সুপারিশ, সেই সুপারিশ অনুযায়ী আমরা বেতন ভাতা পাচ্ছি না। শুধু তাই নয়, আমাদের রাজ্যের কর্মচারীদের, অবসরপ্রাপ্ত কর্মচারীদের 26% মহার্ঘ ভাতা আজকে আমরা পাবনা হয়ে গেছি, যেখানে কেন্দ্রীয় সরকার বর্তমানে 46% মহার্ঘ ভাতা দিচ্ছে। আমাদের রাজ্যের কর্মচারীরা এবং অবসরপ্রাপ্ত কর্মচারীরা মাত্র 20% মহার্ঘ ভাতা পাচ্ছে। আপনারা জানেন ভালো করে যে অবসরপ্রাপ্ত কর্মচারী যারা, তারা যখন একবার অবসরে যায় তখন তাদের কিন্তু পেনশন বৃদ্ধির কোনো সুযোগ নেই। পেনশন বৃদ্ধির সুযোগ একমাত্র যদি মহার্ঘ ভাতা, অর্থাৎ তাদের ক্ষেত্রে হচ্ছে মহার্ঘ রিলিফ, সেই মহার্ঘ রিলিফ যদি প্রদান করা হয় তাহলে কিন্তু একমাত্র পেনশনারদের বেতন। কিন্তু দেখা গেছে এ রাজ্যের পেনশনার্সরা 26% মহার্ঘ রিলিফ কম পাচ্ছেন, যার ফলে তারা কিন্তু প্রচণ্ড আর্থিক দুর্দশার মধ্যেই রয়ে গেছেন। কারণ দ্রব্যমূল্য যেভাবে বেড়ে গেছে, বিশেষ করে জ্বালানি তেল, ভোজ্য তেল এবং অন্যান্য যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি, এগুলোর দাম এত বেশি বেড়ে গেছে যে সাধারণ মধ্যবিত্তের নাগালের বাইরে চলে গেছে। মূলত আপনাদের কয়টা দাবি? আমাদের দাবি হচ্ছে 14টা দাবি। প্রধান দাবিগুলো আমি বলছি। 1 নম্বর হচ্ছে অবিলম্বে বকেয়া 26% মহার্ঘ ভাতা আমাদেরকে দিতে হবে। তারপর দ্বিতীয় দাবি হচ্ছে সপ্তম কেন্দ্রীয় বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী রাজ্যের শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা দিতে হবে। সকল অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করতে হবে। এটা একটা দুর্ভাগ্যের বিষয় যে বিজেপি সরকার আসার আগে বিজেপি দলের প্রধান স্লোগান ছিল, তারা যদি ক্ষমতায় আসে তাহলে রাজ্যের যত অনিয়মিত কর্মচারী আছে সমস্ত অনিয়মিত কর্মচারীদের নিয়মিত বেতন কম দেওয়া হবে এবং ভবিষ্যতে অনিয়মিত কর্মচারী নিয়োগ করা হবে না। অনিয়মিত কর্মচারী নিয়োগ করা হবে না, এই বিষয়টা ঠিক রয়েছে। তারা কিন্তু কোনো অনিয়মিত কর্মচারী এখন নিয়োগ করেনি, কিন্তু রাজ্যের যে প্রায় 36,000 অনিয়মিত কর্মচারী 1/1/2017 সালের হিসেব পর্যন্ত, সেই 36,000 কর্মচারীর কাউকেই কিন্তু নিয়মিত করা হয়নি। এরা যে সর্বশেষ অনিয়মিত কর্মচারীরা নিয়মিত হয়েছিল 2014 সালে রেশম শিল্প দপ্তরে 14 জন অনিয়মিত কর্মচারীকে নিয়মিত করা হয়েছিল। তারপর এই যে দীর্ঘ সময় কেটে গেছে, আজকে 2023 শেষ হয়ে 2024 শুরু হয়েছে, কিন্তু এই দীর্ঘ সময়ে রাজ্যের অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করা হয়নি। অত্যন্ত দুর্দশার মধ্যে তাদের সময় কাটা যাচ্ছে এবং অনেকে অনিয়মিত কর্মচারী থেকেই কিন্তু তারা রিটায়ারমেন্টে গেছেন। 60 বছর বয়স হয়ে গেলে অনিয়মিত কর্মচারীরাও কিন্তু আর বাড়তি চাকরি করার কোনো সুযোগ পায় না।
আমরা তাদের জন্য আজকে যে আমাদের যে লড়াই, সেই লড়াইয়ের অন্যতম দাবি হচ্ছে এই অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করতে হবে। এই সরকার ক্ষমতায় এসে কী করলো? তাছাড়া বর্তমানে ডাইন হার্নেসে আগে দেখা যেত কোনো সরকারি কর্মচারী ফ্যামিলির কেউ যদি মারা যেত তাহলে খুব বিনা বাধায় কিন্তু ওই পরিবারে যোগ্যতা অনুযায়ী একজনের চাকরি হতো। কিন্তু বর্তমানে ডাইন হার্নেসটাকে এমনভাবে জটিল করা হয়েছে, বলা হয়েছে 50 বছর আগে যদি কেউ মারা যায় তাহলে তার পরিবারে কেউ চাকরি পাবে, কিন্তু 50 বছরের পরে যদি মারা যায় তাহলে সেই ক্ষেত্রে শুধুমাত্র 60 বছর বয়স পর্যন্ত চাকরি করলে তার যে বেতন ভাতা ছিল সেই বেতনটাকে প্রতি মাসে পেয়ে যায়। এবং সেই ক্ষেত্রে এমন একটা জটিলতার সৃষ্টি হয়েছে যে তার কোনো একটা পরিবারে যদি কোনো সদস্য সরকারি কর্মচারী সদস্য মারা যায় তাহলে তাদের আর্থিক দুর্দশা কিন্তু আরম্ভ হবে। কারণ এই যে বেতন পাওয়া যাবে সেই বেতনও একবার অর্থ দপ্তর, একবার যে ডিপার্টমেন্টে চাকরি করছে সেই ডিপার্টমেন্টে, একবার রেজিতে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতে করতে তাদের পুষ্টাগত প্রাণ। আমরা চাইছি যেভাবে ডাইন হার্নেসটা আগে ছিল যে যখনই কোনো কর্মচারী মারা যেত তখন যোগ্যতা অনুযায়ী এই পরিবারে এখানে চাকরি দেব, সেটাই যাতে বজায় থাকে। 10,323 জন শিক্ষক যাদেরকে ছাঁটাই করা হয়েছে তাদের ব্যাপারে বলা হয়েছিল যে এই সরকার ক্ষমতা আসছে, বিজেপি সরকার ক্ষমতা আসছে, সঙ্গে সঙ্গে তাদেরকে চাকরি দেওয়া হবে। তাদের চাকরি দেওয়া দূরের কথা, তাদেরকে আর আদালতের দ্বারস্থ হওয়ারও সুযোগ দেওয়া হচ্ছে না, সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হচ্ছে আদালতের দ্বারস্থ। আমরা বলছি না যে তাদেরকে নতুন করে চাকরি দেওয়া, কারণ চাকরি দেওয়া বন্ধ, কারণ সর্বোচ্চ আদালত চাকরি তাদের ছাঁটাই করেছে। কিন্তু তাদের তো একটা বিকল্প কর্মসংস্থানের প্রয়োজন। বিকল্প কর্মসংস্থান না করলে এই 10,323 ফ্যামিলি, বহু ফ্যামিলি, আমার জানা মতো বেশ কিছু ফ্যামিলি আছে যারা একবারে বলতে গেলে অর্ধাহারে অনাহারে দিন যাপন করছে এবং ইতিমধ্যেই প্রচুর এই ছাঁটাই শিক্ষক কিন্তু মারা হচ্ছে। আমরা চাইছি তাদের জন্য একটা বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা হোক, চাকরি না, বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা হোক। সুষ্ঠু বদলি নীতি, এখানে দেখা যায় যথেচ্ছভাবে বদলি করা হচ্ছে। আমরা চাইছি বদলি হোক, সরকারি কর্মচারীরা বদলি হবেন, এটা ধ্রুব সত্য কথা, কিন্তু সেই বদলির মধ্যে একটা নিয়ম থাকতে হবে, নিয়ম মাফিক তাদেরকে বদলি করতে হবে। আর অ্যাডহক প্রমোশনের নামে যেটা করা হলো সেটা আসলে কর্মচারীদের উপহাস করা ছাড়া কিছু নয়। এই অ্যাডহক প্রমোশনের জালে পড়ে অনেকেই তার পেনশন পেতে তার দেরি হচ্ছে এবং দেখা গেছে অ্যাডহক প্রমোশনপ্রাপ্ত একজন কর্মচারী যখন রিটায়ারমেন্টে যাচ্ছেন তখন তিনি যে সময়ে অ্যাডহক প্রমোশন পেয়েছিলেন ওই সময়ে তার পূর্বতন পদ কী ছিল, পূর্বতন বেতন স্কেল কী ছিল, ওইটার উপর ভিত্তি করে কিন্তু তার পেনশনটা হচ্ছে। যার ফলে দেখা গেছে অ্যাডহক প্রমোশন নিয়েও অনেকেই শেষ পর্যন্ত সেগুলোকে আবার সারেন্ডার করেছে। আমরা চাইছি অ্যাডহক প্রমোশন নয়, প্রমোশন দিতে হয় নিয়মিত প্রমোশন প্রদানের একটা ব্যবস্থা করতে। এরকম আমাদের মোট 14টা দাবি আছে, সেই 14টা দাবি নিয়ে আজকে আমরা 4 ঘন্টা গণঅবস্থান করব। আমাদের গণঅবস্থানে মাননীয় কংগ্রেস সভাপতি আশিসা মহোদয় আসবেন। আমরা সিডিএফ মেম্বার এবং বলছিলাম উনি বিশেষ কারণে আজকে দিল্লি চলে গেছেন, যেটা ওনারা আসার সম্ভাবনা কম। গোপাল রায় আসবেন, গোপাল রায় এবং কংগ্রেসের যে এমএলএ বিরোধী ছিল ওনাকে আমরা নিমন্ত্রণ করেছি, ওনারও কথা রয়েছে। গণঅবস্থান ছাড়া কি এই বিষয় নিয়ে আপনারা রাজ্য সরকারের দ্বারস্থ হবেন? হ্যাঁ, অবশ্যই গণঅবস্থানই আছে। গণঅবস্থানের শেষে আমরা আলোচনায় বসবো, আলোচনায় বসে পরবর্তী কী আন্দোলন কর্মসূচি নেওয়া যায় সেই সম্পর্কে আমরা সিদ্ধান্ত নেব এবং সেই সিদ্ধান্তগুলো পরবর্তী পর্যায়ে দেশ সম্পাদন করে আপনাদের সিদ্ধান্ত নেব। আপনার পরিচয়টা? আমি ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশনের রাজ্য কমিটির সভাপতি, আমার নাম শান্তিরঞ্জন।